গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। দেশে বিদেশে, লেখক সৈয়দ মুজতবা আলী। তৃতীয় অধ্যায়। সর্দারজি যখন চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন, তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি। গরমে, ধুলোয়, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে তখন আর একরত্তি শক্তি নেই যে বিছানা গুটিয়ে হোলডল বন্ধ করি। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ এই যে, আমাদের কাছে যে কাজ কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। গাড়ির ঝাঁকুনির তাল সামলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের বাঙ্কের বিছানা বাঁধা আর দেশলাইটি এগিয়ে দেওয়ার মধ্যে পাঠান কোনো তফাৎ দেখতে পায় না। বাক্স তোরঙ্গ নাড়াচাড়া করে যেন অ্যাটাচি কেস। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ। দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছব তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঠা আলো। 9টা বাজল কি করে, আর পেশাওয়ারে পৌঁছলুমই বা কি করে? একটানা মুসাফিরির ধাক্কায় মন তখন এমনই বিকল হয়ে গিয়েছিল যে শেষের দিকে ঘড়ির পানে তাকানো পর্যন্ত বন্ধ করে দিয়েছিলুম। এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। তখন অবশ্য এসব ছোটখাটো সমস্যা নিয়ে হয়রান হবার ফুরসত ছিল না। পরে বুঝতে পারলুম পেশাওয়ার এলাহাবাদের ঘড়িমাফিক চলে বলে কাণ্ডটা খুবই স্বাভাবিক ও বৈজ্ঞানিক। তখন আবার জুন মাস। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তাঁর দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তাঁর নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তাঁর 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে, গরম সম্বর্ধনায়। সে চাপে আমার হাতের 5 আঙুল তাঁর 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে। চিৎকার করে যে লাফ দিয়ে উঠিনি তার একমাত্র কারণ বোধহয় এই যে তখনও গাড়ির পাঠানের 2টো আঙুল উড়ে যাওয়ার গল্প অবচেতন মনে বাসা বেঁধে অর্ধচেতন সহিষ্ণুতায় আমাকে উৎসাহিত করছিল। তাই সেদিন পাঠান মুল্লুকের পয়লা কেলেঙ্কারি থেকে বাঙালি নিজের ইজ্জত বাঁচাতে পারল। কিন্তু হাতখানা কোন শুভলগ্নে ফেরত পাব সে কথা যখন ভাবছি, তখন তিনি হঠাৎ আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। তাঁর সমানে সমান উঁচু হলে সেদিন কি হতো বলতে পারিনে, কিন্তু আমার মাথা তাঁর বুক অবধি পৌঁছয়নি বলে তিনি তাঁর এক কড়া জোরও আমার গায়ে চাপাতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পস্তুতে মিলিয়ে যা বলে যাচ্ছিলেন তার অনুবাদ করলে অনেকটা দাঁড়ায়, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হাঁ জি না করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতুম। পরে ওয়াকিফহাল হয়ে জানলুম বন্ধু দর্শনে এই সব প্রশ্নের উত্তর দিতে নেই, দেওয়া কায়দা নয়। উভয় পক্ষ একসঙ্গে প্রশ্নের ফিরিস্তি আউড়ে যাবেন অন্তত 2 মিনিট ধরে। তারপর হাত মিলানা বুক মিলানা শেষ হলে একজন একটি প্রশ্ন শুধাবেন, কিরকম আছেন? আপনি তখন বলবেন শুকুর আলহামদুলিল্লাহ, অর্থাৎ খুদাতালাকে ধন্যবাদ, আপনি কিরকম? তিনি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ।
সর্দি কাশির কথা ইনিয়ে বিনিয়ে বলতে হলে তখন বলতে পারেন, কিন্তু মিলনের প্রথম ধাক্কায় প্রশ্ন তরঙ্গের উত্তর নানা ভঙ্গিতে দিতে যাওয়া সখ্ত বেয়াদবি। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সম্বর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা! আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। তারও বাড়া যদি সে অতিথি পাঠানের তুলনায় রোগা দুবলা 5.5 ফুটি হয়। ভদ্রলোক পাঠানের মারপিট করা মানা, তাই সে তার শরীরের অফুরন্ত শক্তি নিয়ে কি করবে ভেবে পায় না। রোগা দুবলা লোক হাতে পেলে আর্তকে রক্ষা করার কৈবল্যানন্দ সে তখন উপভোগ করে, যদিও জানে যে কাজের বেলায় তার গায়ের জোরের কোনো প্রয়োজনই হবে না। টাঙা তো চলেছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুল্লুকে লোকজন যার যেরকম খুশি চলে, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। ঘণ্টা বাজানো, চিৎকার করা বৃথা। খাস পাঠান কখনো কারো জন্যে রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন, রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ঘোড়ার নালের চাট লেগে যদি তার পায়ের এক খাবলা মাংস উড়ে যায়, তাহলে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশ ডাকাডাকি করে না। পরম অশ্রদ্ধা ও বিরক্তি সহকারে ঘাড় মাকিয়ে শুধু জিজ্ঞাসা করে, দেখতে পাস না? গাড়োয়ানো স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চলল। দেখলুম পেশাওয়ারের 12 আনা লোক আহমদ আলীকে চেনে। আহমদ আলী বোধহয় 10 আনা চেনেন। 2 মিনিট অন্তর অন্তর গাড়ি থামান আর পস্তু জবানে কি একটা বলেন, তারপর আমার দিকে তাকিয়ে হেসে জানান, আপনার সঙ্গে খেতে বললুম, আপত্তি নেই তো? আহমদ আলী স্ত্রীর সৌভাগ্য বলতে হবে, কারণ তিনিই রাঁধেন, পর্দা বলে বাড়েন না যে তাঁদের বাড়ি স্টেশনের কাছে। না হলে সে রাত্রে আহমদ আলীর বাড়িতে পাঠান মুল্লুকের জিরগা বসে যেত। সরল পাঠান ও সুচতুর ইংরেজে একটা জায়গায় মিল আছে। পাঠান মাত্রই ভাবে বাঙালি বোমা মারে। ইংরেজেরও ধারণা অনেকটা তাই। আহমদ আলী সিআইডি ইন্সপেক্টর। আমি তার বাড়ি পৌঁছবার ঘণ্টাখানেকের ভিতর এক পুলিশ এসে আহমদ আলীকে একখানা চিঠি দিয়ে গেল। তিনি সেটা পড়েন আর হাসেন। তারপর তিনি রিপোর্টখানা আমার দিকে এগিয়ে দিলেন। তাতে রয়েছে আমার একটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে লোকটা বাঙালি। আহমদ আলী যেন উক্ত লোকটার অনুসন্ধান করে সদাশয় সরকারকে তার হাল হকিকত বাতলান। আহমদ আলী কাগজের তলায় লিখলেন, ভদ্রলোক আমার অতিথি। আমি বললুম, নামধাম মতলবটাও লিখে দিন, জানতে চেয়েছে যে। আহমদ আলী বলেন, কি আশ্চর্য, অতিথির পিছনেও গোয়েন্দাগিরি করব নাকি? আমি ভাবলুম পাঠান মুল্লুকে কিঞ্চিত বিদ্যা ফলায়। বললুম, কর্ম করে যাবেন নিরাসক্তভাবে, তাতে অতিথির লাভ লোকসানের কথা উঠবে না। এই হলো গীতার আদেশ। আহমদ আলী বললেন, হিন্দু ধর্মে শুনতে পাই অনেক কেতাব আছে, তবে আপনি বেছে বেছে একখানা গীতার বই থেকে উপদেশটা ছাড়লেন কেন? তা সে কথা থাক। আমি বিশ্বাস করি কোনো কর্ম না করাতে, সে আসক্তই হোক আর নিরাসক্তই হোক। আমার ধর্ম হচ্ছে উবুর হয়ে শুয়ে থাকা। উবুর হয়ে শুয়ে থাকা কথাটাই আমার মনে একটু ধোঁকা লাগলো। আমরা বলি চিত হয়ে শুয়ে থাকব, এবং
এই রকম চিত হয়ে শুয়ে থাকাটা ইংরেজ পছন্দ করে না বলে লাইং সুপাইন কর্মটি প্রভুদের পক্ষে অপকর্ম বলে গণ্য হয়। পাঠান ইংরেজে মিল আছে পূর্বেই বলেছি। ভাবলুম তাই বোধহয় পাপটা এড়াবার ও আরামটি বজায় রাখার জন্য পাঠান উবুর হয়ে শুয়ে থাকার কথাটা আবিষ্কার করেছে। আমার মনে তখন কি দ্বিধা আহমদ আলী আন্দাজ করতে পেরেছিলেন কিনা জানি নে। নিজের থেকেই বললেন, তা না হলে এদেশে রক্ষা আছে। এই তো মাত্র সেদিনের কথা। রাত্রে বেরিয়েছি রোদে। মশহুর নাচনেওয়ালি জানকিবাই কয়েকদিন ধরে গুম। যদি কোনো পাত্তা মেলে। আমি তো আপন মনে হেঁটে যাচ্ছি। আমার প্রায় 50 গজ সামনে জন আষ্টে গোড়া সেপায় কাঁধ মিলিয়ে রাত্রিরের টহলে কদম কদম এগিয়ে যাচ্ছে। হঠাৎ একসঙ্গে এক লহমায় অনেকগুলো রাইফেলের কড়াক পিং। আমিও তড়াক করে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লুম। তারপর গড়িয়ে গড়িয়ে পাশের নর্দমায়, সেখানে উবুর হয়ে শুয়ে শুয়ে মাথা তুলে দেখি গোড়ার বাচ্চারা সব মাটিতে লুটিয়ে। জন 10 আফ্রিদি চটপট গোড়াদের রাইফেলগুলো তুলে নিয়ে অন্তর্ধান। আফ্রিদির নিশান সাক্ষাৎ জমদূতের ফরমান, মকমল ডিক্রি। কিস্তি বরখেলাপের কথাই ওঠে না। তাই বলি উবুর হয়ে শুয়ে থাকতে না জানলে কখন যে কোন আফ্রিদির নজরে পড়ে যাবেন বলা যায় না। জান বাঁচাবার এই হলো 1 নম্বরের তালিম। আমি বললুম, চিত হয়ে থাকলেই বা দোষ কি? আহমদ আলী বললেন, চিত হয়ে শুয়ে থাকলে দেখতে পাবেন খুদাতালার আসমান, সে বড় খুবসুরত। কিন্তু মানুষের বদমাইশির উপর নজর রাখবেন কি করে? কি করে জানবেন যে ডেরা ভাঙবার সময় হলো, আর এখানে শুয়ে থাকলে নয়া ফ্যাসাদে বাঁধা পড়ার সম্ভাবনা? মিলিটারি আসবে, তদারক তদন্ত হবে, আপনাকে পাকড়ে নিয়ে যাবে। তার চেয়ে আফ্রিদির গুলি ভালো। আমি বললুম, সে না হয় আমার বেলা হতে পারত, কিন্তু আপনাকে তো রিপোর্ট দিতেই হতো। আহমদ আলী বললেন, তবা তবা, আমি রিপোর্ট করতে যাব কেন? আমার কি দায়? গোরার রাইফেল, আফ্রিদির তার উপর নজর। যে জিনিসে মানুষের জান পোঁতা, তার জন্য মানুষ জান দিতে পারে, নিতেও পারে। আমি সে ফ্যাসাদে কেন ঢুকি? বাঙালি বোমা মারে, কেন মারে খোদায় মালুম। রাইফেলে তো তার শখ নেই। ইংরেজ বোমা খেতে পছন্দ করে না, কিন্তু বাঙালির গো সে খাওয়াবেই। তার জন্য সে জান দিতে কবুল, নিতেও কবুল। আমি কেন ইংরেজকে আপনার হাড় হদ্দের খবর দেব? জান লেনদেনের ব্যাপারে তৃতীয় পক্ষের দূরে থাকা উচিত। আমি বললুম, হক কথা বলেছেন। রাসেলেরও ওই মত। ভ্যালুজ নিয়ে নাকি তর্ক হয় না। ইংরেজ পাঠানে বিস্তর মিল দেখতে পাচ্ছি, কিন্তু বাঙালি কেন বোমা মারে সে তো অত্যন্ত সোজা প্রশ্ন। স্বাধীনতার জন্য। স্বাধীনতা পেয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখার জন্য রাইফেলের প্রয়োজন হয়। তাই বোধ করি স্বাধীন আফ্রিদির কাছে রাইফেল এত প্রিয় বস্তু। আহমদ আলী অনেকক্ষণ আপন মনে কি যেন ভাবলেন। বললেন, কি জানি স্বাধীনতা কিসের জোরে টিকে থাকে, রাইফেলের জোরে না বুকের জোরে? আমি এই পরশুদিনের একটা দাঙ্গার কথা ভাবছিলুম। জানেন বোধহয় পেশাওয়ারের প্রায় প্রতিটি পাড়ায় একজন করে গুন্ডার সর্দার থাকে। 2 পাড়ার গুন্ডার দলে সেদিন লাগলো লড়াই। গোলাগুলির ব্যাপার নয়, হাতাহাতি, জোর ছোড়াছুড়ি। একদল মিনিট 10 পরে মার সইতে না পেরে দিল ছুট, কিন্তু তাদের সর্দার রইল দাঁড়িয়ে। সমস্ত দল তখন পড়ল গিয়ে তার ঘাড়ে। মেরে গুঁতিয়ে থেঁতলে যখন ভাবল সে মরে গিয়েছে, তখন তাকে ফেলে সবাই চলে গেল। কাল তাকে হাসপাতালে দেখে এলুম। অন্তত 6 মাস লাগবে সারতে, যদি ফাঁড়াটা কাটে। কখানা পাঁজর ভেঙেছে, আঁতে কটা ফুটো হয়েছে, তার হিসেব নিকেশ এখনো শেষ হয়নি।
কিন্তু আশ্চর্য হলুম দেখে যে লোকটা অতি রোগা টিংটিঙে, 5.5 ফুট হয় কি না হয়, ছোড়াও নাকি সে চালাতে জানে না, রাইফেলও সে রাখে না। ব্যাস ওই এক চিজ আছে, হিম্মত। বিস্তর মার খেয়েছে অনেকবার, মেরেছে অল্প, মারিয়েছে অনেক, পালায়নি কক্ষনো। আসামি হয়ে আদালতে এসেছে বহুবার, কখনো ফরিয়াদি হয়নি। বলে 5 জনের বিপদ আপদের ফায়সালা করে দিই আমি, আর আমি যাব আদালতে আমার বিপদ আপদের কান্নাকাটি শোনাতে। আরো আশ্চর্য হলুম দেখে হাসপাতালে তার ওয়ার্ডে যেন পেশাওয়ারের ফলের বাজার বসে গিয়েছে। কাবুলের আঙুর, কান্দাহারের চেরি, মাজার-ই শরীফের আখরোট খোবানি সব মজুদ। 6 জন পালোয়ান দিনরাত তার খাটের চতুর্দিকে মাটিতে বসে, কি জানি হুজুরের কখন কি দরকার হয়। হুজুর অবশ্যই উপস্থিত জীবন মৃত্যুর মাঝখানে, সংকট সংকুল খাইবার পাশে। কিন্তু আসল কথা, সে এখনো দলের সর্দার, তার ইজ্জত বেড়েছে, তার খুশ নামে পেশাওয়ারের গুন্ডামহল গম গম করছে। আমি চুপ করে ভাবছি। এমন সময় দেখি আহমদ আলী মুচকি মুচকি হাসছেন। বললেন, লোকটার হিম্মত ছাড়া নাকি আরো একটা গুণ আছে, যাকে বলে হাজির জবাব। সব কথার চটপট উত্তর দিতে পারে। শুনলুম 4 বার প্রমাণ অভাবে খালাস পেয়ে 5 বারের বার যখন হাকিম ইজাজ হোসেন খানের আদালতে উপস্থিত হল, তখন তিনি নাকি চটে গিয়ে বলেছিলেন, এই নিয়ে তুই 5 বার আমার সামনে এসে দাঁড়িয়েছিস, তোর লজ্জা শরম নেই? সর্দার নাকি মুচকি হেসে বলেছিল, হুজুর প্রমোশন না পেলে আমি কি করব? সে রাতে শুতে যাবার আগে মটরুদাকে চিঠিতে লিখলুম, চিত হয়ে শোবে না, উবুর হয়ে শোবে। পাঠান মুল্লুকের এই আইন, শিব ঠাকুরের আপন দেশেও এই খবরটি পাঠিয়ে দিও।